হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। রাধে রাধে, তোমার ভক্তদের আমার শতকোটি প্রণাম। আমি আজকে নদিয়ার নিমাই চাঁদের কাহিনী বলবো। নদিয়ার নিমাই, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামেই অধিক পরিচিত ছিলেন, একজন বিশিষ্ট বাঙালি ধর্মগুরু এবং বৈষ্ণব সম্প্রদায়ের পথ প্রদর্শক। তার জন্ম নবদ্বীপে এবং তিনি ছিলেন গৌর নামে পরিচিত, কারণ তার গায়ের রং ছিল স্বর্ণালী ও আভাযুক্ত। আমি আজকে ওনার বাল্যকাল, শিক্ষাজীবন সব কিছু নিয়েই আলোচনা করব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিও দেখে ভালো লাগলে আপনারা একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব যদি থাকে তাহলে দরকার নেই, না হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এবার নিমাইয়ের জন্ম কোথায়? নিমাইয়ের জন্ম নবদ্বীপে দ্বাদশ শতাব্দীতে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। তার শিক্ষা জীবন, তিনি অল্প বয়সেই বিদ্যা ও পাণ্ডিত্যে খ্যাতি অর্জন করেন এবং নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে বিবেচিত হন। বৈষ্ণব ধর্মের আকর্ষণ তার। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং অদ্বৈত আচার্যের নেতৃত্বে স্থানীয় বৈষ্ণব সমাজের একজন প্রভাবশালী নেতায় পরিণত হন। সন্ন্যাস গ্রহণ তার। কেশব ভারতীয় কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন এবং বাংলা ত্যাগ করে ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন। কৃষ্ণ নাম প্রচার। জীবনের শেষ 24 বছর তিনি পুরীতে অতিবাহিত করেন, যেখানে তিনি কৃষ্ণ নাম প্রচার করেন। নিমাইয়ের জীবনী বাংলা সাহিত্য ও সংস্কৃত এক গুরুত্বপূর্ণ অংশ। তিনি চৈতন্য রচিত অমৃত সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছেন এবং তার জীবন ও শিক্ষা আজও বাঙালি সমাজে গভীর প্রভাব ফেলে। অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আচার্য হয়ে যান। অনতিবিলম্বে নিমাই নদিয়া বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন। কেশব ভারতীয় নিকট সন্ন্যাস। চৈতন্য ভাগবত এর আদি খণ্ডের প্রথম অধ্যায় লীলাসূত্র বর্ণন নামে পরিচিত। এই অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনার পূর্বে কিছু মঙ্গলাচরণ এবং লীলা বর্ণনার সূত্র উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে মূল বিষয়গুলি হল মঙ্গলাচরণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর গুণাবলী বর্ণনা করা হয়েছে, যেমন আজানুলম্বিত ভুজ, কনককান্তি, সংকীর্তনে পিতর, কমলাতাক্ষ ইত্যাদি। এই অংশে মহাপ্রভুর লীলার সংক্ষিপ্ত বিবরণ এবং ভবিষ্যতের বিস্তারিতভাবে লীলা বর্ণনা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই গ্রন্থ রচনার উদ্দেশ্য হল শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা প্রচার এবং সকলের চিত্তে ভক্তি সঞ্চার। এই অধ্যায়ে কবি শ্রীচৈতন্যদেবের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার লীলা বর্ণনার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন। চৈতন্য ভাগবত হল বৃন্দাবন দাস ঠাকুর রচিত একটি বিখ্যাত জীবনী গ্রন্থ, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মের উপর ভিত্তি করে রচিত। এটি বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ চৈতন্য জীবনী এবং এতে চৈতন্যদেবের প্রথম জীবন ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে তার ভূমিকার বিস্তারিত বিবরণ রয়েছে। গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত: আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। এটি মঙ্গল নামেও পরিচিত। বৃন্দাবন দাস এই গ্রন্থটি শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণলীলায় অনুকরণের রচনা করেছেন। চৈতন্য ভাগবত
বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি চৈতন্যদেবের জীবনী রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই গ্রন্থে চৈতন্যদেবের জীবনের বিভিন্ন দিক যেমন বাল্যকাল, শিক্ষা, বিবাহ, সন্ন্যাস গ্রহণ এবং ভক্তদের প্রতি তার প্রেম ও করুণা বর্ণিত হয়েছে। চৈতন্য ভাগবত গ্রন্থটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি মূল্যবান সম্পদ। সনাতন ধর্ম জীবনকে সুন্দর করে তোলে কিভাবে? এটি চিরন্তন উপলব্ধি যা আজও জীবনের দিশা দেখায়। সনাতন এইভাবে গ্রহণ বর্জনের মাধ্যমে বাঙালির জাতিসত্তার ক্রমবিকাশ আরও ত্বরান্বিত হলো। চৈতন্যদেবের আবির্ভাবে এই সময়কে চৈতন্য যুগ বলা হয়। সাহিত্যের তথা বাংলার দু একজন শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম শাসকের আনুকূল্যে বাংলায় অনুবাদ সাহিত্যের আবির্ভাব ঘটে। কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর ভাগবত ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ যা বাঙালি সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। চৈতন্যের আবির্ভাবে পূর্বে মিথিলার কবি বিদ্যাপতির বৈষ্ণবপদ তৎকালীন বাঙালি কবিদের গভীরভাবে প্রভাবিত করেছিল। মৈথিলি ও বাংলার মিশ্রণে এক নতুন ভাষার জন্ম হলো, যার নাম পরবর্তী সাহিত্যিকরা দিলেন ব্রজবুলি, এবং ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ রচনা করলেন ভানু সিং ঠাকুরের পদাবলী। এইভাবে গ্রহণ বর্জনের মাধ্যমে বাঙালির জাতিসত্তার ক্রমবিকাশ আরও ত্বরান্বিত হলো চৈতন্যদেবের আবির্ভাবে। এই সময়কে চৈতন্য যুগ বলা হয়। সাহিত্যের তথা বাংলার সংস্কৃতির ইতিহাসে এই যুগকে বাঙালির জাতিসত্তার নির্ণায়কও বলতে পারি। সাহিত্য, শিল্প, দর্শন, সমাজ সর্বত্রই নবচেতনার উন্মেষ বাঙালির জীবনে নতুন আরও অনেক কথা আছে। ইতিমধ্যে সমগ্র ভারতের মুঘল শাসকের প্রতিষ্ঠা ঘটেছে। জীবিকার প্রয়োজন ও রাজশক্তির প্রাধান্য থাকার ফলে বাংলা ভাষায় পরিবর্তন ঘটল। প্রচুর আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় কলেবরকে বৃদ্ধি করল। এভাবে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বাঙালি ও বাংলা ভাষা তাদের অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে লাগলো। আর এই অস্তিত্বের লড়াইয়ে ক্ষত বিক্ষত বাঙালি জাতির দুর্বলতার সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ও প্রতিষ্ঠা বণিকের মানদণ্ড ক্রমে শাসকের রাজদণ্ডে পরিণত হলো। ব্রিটিশ রাজশক্তি পরাধীনতার দৃঢ়তার বন্ধনে প্রায় গোটা ভারত তথা বাংলাকে অবরুদ্ধ করে ফেলল। তবে একথা স্বীকার করতেই হয় যে ব্রিটিশের আগমনে যে শিক্ষা ও সভ্যতার আলো বাংলায় প্রবিষ্ট হলো, তাতে বাঙালির জাতীয় জীবনে ঘটল বিরাট পরিবর্তন। 19 শতকের বাঙালি জাতির এই সর্বাত্মক জাগরণ 19 শতকীয় রেনেসাঁ নামে অভিহিত। এই নবজাগরণের পুরোহিত রাজা রামমোহন, মধুসূদন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল প্রভৃতি যুগান্তকারী প্রতিভার আগমনে বাংলার আকাশে যেন শত সূর্যের আবির্ভাব ঘটল। এইভাবে সাহিত্য, শিল্প, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, জীবন বিকাশের প্রতিটি ক্ষেত্রে পত্রে পুষ্পে পল্লবিত হয়ে উঠল বাঙালির এক আশ্চর্য সময়। প্রতিভার নক্ষত্রপুঞ্জ বাঙালি চিত্রাকাশে নব নব চেতনায় উদ্ভাসিত হতে লাগল। বাঙালি জাতিসত্তার অপূর্ব বিকাশের এই মহেন্দ্রক্ষণ প্রলম্বিত হলো না। পাশ্চাত্য শিক্ষা বাঙালির মনে স্বাধীনতা
স্পৃহা কাল জাগরিত, তাই শুরু হলো নানা আন্দোলন, ফলশ্রুতি নানা রূপে অত্যাচার, নির্যাতন, কারাবাস, সিপাহী বিদ্রোহে, হিন্দু মুসলমানের সংঘবদ্ধ আক্রমণে ভীত ব্রিটিশ রাজশক্তি অর্থাৎ বিভেদ নীতির দ্বারা শাসন চালিয়ে যেতে লাগলো। ব্রিটিশ শক্তির দ্বারা সৃষ্ট বিভেদ ও বিদ্বেষের বীজ মহীরূপে পরিণত হয়ে ভারতকে করল দ্বিখণ্ডিত। বিনিময়ের ফলে পাঞ্জাবের ভাই বোনেরা কিছুটা রক্ষা পেলেন, কিন্তু বাঙালির, বিশেষ করে হিন্দু বাঙালির জীবনে নেমে এলো দুর্যোগের করাল বিভীষিকা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিষ্ঠ পদক্ষেপে ও দুর্জয় মানসিক শক্তির বলে রক্ষা পেল কলকাতা ও পশ্চিমবঙ্গ, কিন্তু পূর্ব বাংলার লক্ষ লক্ষ বাঙালি প্রাণ হারিয়েছে। জাতি দাঙ্গায় গৃহহারা, অত্যাচারিত, নির্যাতিত হিন্দু বাঙালি শরণার্থী হয়ে এসেও বারবার লাঞ্ছিত হয়েছেন। যারা ভাগ্যবান তারা কোনো রকমে বহু সংগ্রাম করে নিজেদের স্থায়ী করেছেন, অনেকে পশুর অধম জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। সূত্রাকারে বাঙালির জীবনে সর্বাত্মক মর্মান্তিক রক্তাক্ত ক্ষতবিক্ষত জীবনে এই অতি সংক্ষিপ্ত চিত্রটুকু তুলে না ধরলে বর্তমানে বাঙালি জাতিসত্তার পরিচায়ক হিসাবে নিকাশ করা সম্ভব। মরিঝাপির বিষাক্ত অভিশাপ বুকে নিয়ে বাঙালি আবার উঠে দাঁড়িয়েছে। নবজাগরণের অভিঘাত ও স্বাধীনতা আন্দোলনের জাগ্রত চেতনাশক্তি বাঙালি জাতিকে ধ্বংসের চোরাবালি থেকে উদ্ধার করল বটে, কিন্তু আরও বিপর্যয় তখনও ওত পেতে ছিল। এই প্রসঙ্গেই আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে বলবো।